আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আন্তর্জাতিক পরিক্রমা। শুরুতে থাকছে শিরোনাম। ট্রাম্প নেতানিয়াহুর ভণ্ডামি উন্মোচন, শান্তির নোবেল নয়, তাদের আসল প্রাপ্য জেনোসাইড পুরস্কার। ট্রাম্পের শুল্কে ভারতের অর্থনীতি কাঁপছে। যুক্তরাষ্ট্রের অবিশ্বাসযোগ্য নীতি কি নতুন বৈশ্বিক সংকট তৈরি করছে? চীন ভারত সম্পর্ক মেরামতের গোপন সত্য। সীমান্ত সংঘর্ষে রক্তক্ষয়ের পর কেন হঠাৎ ঘনিষ্ঠ হচ্ছে এই দুই প্রতিবেশী? চীনের মহাকুচকাওয়াজে ইতিহাস গড়তে চলছে কিম জং উন। পুতিন ও শি জিনপিংয়ের পাশে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতিতে বড় বার্তা দেবেন তিনি। $20 কোটি যুদ্ধ বিমান মুহূর্তেই ধ্বংস, পাইলটদের প্রাণ বাঁচলেও ভেঙে পড়ল মার্কিন সামরিক মর্যাদা। F-35 প্রকল্প আসলে এক বিরাট প্রতারণা। দর্শক, এতক্ষণ দেখছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি, মোহাম্মদ বিলিয়ানুর তালুকদার। যাচ্ছি পুরো খবরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার জেতার স্বপ্ন দেখেন। তিনি ভাবেন একদিন আসলেই তার হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হবে। অথচ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। তার জন্য উপযুক্ত জায়গা হলো হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত। কারণ গাজায় রক্তগঙ্গা বইয়ে দেওয়ার পেছনে সবথেকে বড় দায় তার কাঁধেই। অথচ চাইলে এক ফোন কলেই তিনি যুদ্ধ থামাতে পারতেন, অসংখ্য জীবন বাঁচাতে পারতেন। কিন্তু ট্রাম্প সে দায়িত্ব পালন করেননি। যুদ্ধবন্ধে ফোন করা তো দূরের কথা, বরং তিনি নিয়মিত অর্থ, অস্ত্র আর রাজনৈতিক সমর্থন দিয়ে গেছেন ইসরায়েলকে, যেন গাজায় কিছুই ঘটছে না। সম্প্রতি সময়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সমন্বয়ক বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, নিজেকেও সেই সম্মানের অংশীদার হিসেবে উপস্থাপন করতে দ্বিধা করেননি। এ যেন চরম ভণ্ডামির বহিঃপ্রকাশ। ভাবুন একবার, গাজায় যখন নারী শিশুর রক্তে ভেসে যাচ্ছে মাটি, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই হত্যাকারীকে সমন্বয়ক বলছেন। যে ট্রাম্প একবার ইরানের বিরুদ্ধে ঝুঁকিহীন এক বোমা হামলা চালিয়ে নিজের শক্তি প্রদর্শন করেছিলেন, তাকেও তিনি বীর যোদ্ধা মনে করেন। বিশ্বের সবথেকে ক্ষমতাধর মানুষের এমন মানসিকতা ভয়ঙ্কর। এতে প্রমাণ হয় তিনি শান্তি নয়, বরং যুদ্ধ আর ধ্বংসকে সমর্থন করছেন। ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের সঙ্গে যুক্ত করা মানে হলো অপরাধীকে মহান মানুষের কাতারে বসানো। এটি হলো শহীদ ফিলিস্তিনিদের প্রতি ভয়াবহ উপহাস, নোবেল জয়ী কিংবদন্তিদের প্রতি অপমান। ডোনাল্ড ট্রাম্পকে যদি নেলসন ম্যান্ডেলা অথবা মার্টিন লুথার কিং জুনিয়রের সঙ্গে তুলনা করা হয়, তবে তা ইতিহাসের সবচেয়ে বড় বিকৃতি হবে। কারণ তিনি শান্তির প্রতীক নয়, বরং রক্তপাতের নেপথ্য কারিগর। ট্রাম্প এবং নেতানিয়াহুর জন্য মানানসই এক পুরস্কার হলো জেনোসাইড পুরস্কার। জাতিসংঘ সমর্থিত সমন্বিত খাদ্য নিরাপত্তা ধাপ শ্রেণীকরণ IPC এর সাম্প্রতিক তথ্য বলছে, গাজার 5 লক্ষ মানুষ দুর্ভিক্ষের চরম পর্যায়ে পৌঁছে গেছে, আর ইসরায়েলি সেনারা সেই ক্ষুধার্ত নগরী দখল করতে প্রস্তুত। ট্রাম্প এই ভয়ঙ্কর দখলদারি অভিযানে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছেন অস্ত্র আর আন্তর্জাতিক সমর্থন দিয়ে। শুধু তাই নয়, সম্প্রতি সময়ে 972 ম্যাগাজিন এবং দি গার্ডিয়ান ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার তথ্য ফাঁস করেছে। সেখানে দেখা যায় গাজার যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের 83%ই বেসামরিক মানুষ। আর এই হার বসনিয়া, ইরাক কিংবা সিরিয়ার যুদ্ধের থেকেও ভয়ঙ্কর। অর্থাৎ এখানে স্পষ্ট যে ইসরায়েল কোনো সন্ত্রাসী নয়, সাধারণ মানুষকেই লক্ষ্যবস্তু করছে। ইসরায়েলি সেনাদের নিজের তথ্যেই প্রমাণিত হয়েছে, প্রতি 6 জন নিহত ফিলিস্তিনির মধ্যে মাত্র 1 জন সশস্ত্র যোদ্ধা, বাকি 5 জনই নিরীহ নারী, শিশু এবং বৃদ্ধ। এর থেকে বড় জেনোসাইডের প্রমাণ আর কি হতে পারে? কিন্তু যুক্তরাষ্ট্র এসব জানার পরও ইসরায়েলকে থামানোর বদলে সহায়তা দিচ্ছে। এর মানে স্পষ্ট, এই গণহত্যার পেছনে আমেরিকার প্রত্যক্ষ সমর্থন রয়েছে। তবুও ট্রাম্প নোবেল পুরস্কার চাওয়ার দুঃসাহস দেখাচ্ছেন। তার প্রশাসন বলছে তারা শুধু টেলিভিশনে দেখছে গাজায় সত্যি দুর্ভিক্ষ চলছে। অথচ বিশাল বাজেট আর 16টি গোয়েন্দা সংস্থার শক্তি থাকার পরও তিনি যুদ্ধ থামাতে কোনো পদক্ষেপ নেননি। এ যেন নিষ্ঠুর উদাসীনতা আর রাজনৈতিক ভণ্ডামির চরম উদাহরণ। বিশ্ব যখন ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে, তখন ট্রাম্প তাদের বাধা দিয়েছেন। ইউরোপও প্রথমে এগিয়ে এসেছিল, কিন্তু পরে ট্রাম্পের চাপের মুখে পিছিয়ে যায়। আন্তর্জাতিক সংস্থাগুলো থমকে গেছে। এতে প্রমাণ হয় ইসরায়েলের এই গণহত্যার মূল ভরসা হলো যুক্তরাষ্ট্র। গাজার রক্তের উপর দাঁড়িয়ে ট্রাম্প আর নেতানিয়াহু নিজেদেরকে নায়ক সাজাতে চাইছেন। বাস্তবতা হলো তাদের কোনোভাবেই শান্তির প্রতীক বলা যায় না, বরং তারা ইতিহাসে মানবতার বিরুদ্ধে ভয়ঙ্কর অপরাধী হিসেবে চিহ্নিত থাকবে। আজকের দিনে বিশ্ববাসী উচিত স্পষ্টভাবে বলা, ট্রাম্প এবং নেতানিয়াহুর প্রাপ্য নোবেল নয়, বরং জেনোসাইড পুরস্কার। আর এই সত্যি ভবিষ্যতের ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি শুধু ভারতের অর্থনীতির ওপর চাপ ফেলছে না, বরং পুরো বৈশ্বিক অর্থনীতিকেই নাড়িয়ে দিচ্ছে। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে শাস্তি দিতে গিয়ে যুক্তরাষ্ট্র আসলে তাদের পুরনো মিত্রকেও আঘাত করছে। এই পদক্ষেপ স্পষ্ট করে দেয়,
ওয়াশিংটন এখন আর নির্ভরযোগ্য অংশীদার নয়, বরং নিজেদের স্বার্থেই সব সিদ্ধান্ত নিচ্ছে। ভারত বহু বছর ধরে বিশ্ববাজারে টিকে আছে বৈচিত্র্যময় কৌশল দিয়ে। যুক্তরাষ্ট্রের শুল্ক ভারতের মোট রপ্তানির মাত্র 15%কে প্রভাবিত করলেও এর রাজনৈতিক বার্তা অনেকটাই গভীর। আমেরিকা আসলে দেখাতে চাইছে আমাদের নিয়ম না মানলে যে কোনো দেশ শাস্তি পাবে। এই ধরনের চাপ ভারতের মতো দেশের কৌশলগত স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করছে। তবে আশার দিক হলো ভারতের সেবা খাত, যেখানে বছরে ৩৮০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রপ্তানি হয়, সেটি শুল্কের বাইরে। আইটি, আর্থিক সেবা, গবেষণা কিংবা আউটসোর্সিং এসব খাত আমেরিকার শুল্ক নীতির আওতায় পড়ে না, বরং ট্রাম্পের এই অস্থির নীতি বহুজাতিক কোম্পানিগুলোকেও বিকল্প বাজার খুঁজতে বাধ্য করছে, যার বড় সুবিধাভোগী হতে পারে ভারত। কিন্তু প্রশ্ন হলো, এই পরিস্থিতি ভারতের রাজনৈতিক অবস্থান কোথায় নিয়ে যাবে? যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বার্থকেন্দ্রিক নীতি দেখে ভারতের ভেতরেই দুই ধরনের মত জোরালো হচ্ছে। একদল এখনো বিশ্বাস করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দরকার। অন্যদিকে আরেক দল মনে করছেন আমেরিকার বিশ্বাসযোগ্য নয়, বরং আত্মনির্ভরশীল নীতি নেওয়া উচিত। ট্রাম্পের শুল্ক নীতি আসলে ভারতের জন্য সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র যখন একতরফাভাবে মিত্র দেশের অর্থনীতিকে আঘাত করে, তখন এটা পরিষ্কার হয় যে আমেরিকা ইসরায়েল ব্লক আসলে নিজেদের প্রভাব ধরে রাখতে অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করছে। ভারতের জন্য এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হলো এই চাপ থেকে বেরিয়ে এসে নতুন বৈশ্বিক সম্পর্ক গড়ে তোলা। ইউরোপ, জাপান কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোই ভারতের ভবিষ্যৎ টিকিয়ে থাকার একমাত্র উপায়। ভারত চীনের সম্পর্ক বহু বছর ধরেই টানাপোড়েনের মধ্যে ছিল। ২০২০ সালের সীমান্ত সংঘর্ষে ভারতীয় সেনাদের প্রাণহানি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছিল। তবে সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দিল্লি সফর করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে ৫ বছর পর আবার সরাসরি বিমান চলাচল শুরুর প্রস্তুতি চলছে। সবকিছু ইঙ্গিত দিচ্ছে নতুন করে সম্পর্ক জোরদারের চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এই পরিবর্তন? এর অন্যতম কারণ হল যুক্তরাষ্ট্রের অবিশ্বাসযোগ্য নীতি। ট্রাম্প ভারতের পণ্যের উপর ৫০% শুল্ক বসিয়েছেন, যা এশিয়ার অন্য কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। শুধু তাই নয়, আমেরিকা অভিযোগ তুলেছে যে ভারত রাশিয়া থেকে তেল কিনে বিশ্ববাজারে বিক্রি করছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই চাপ ভারতের অর্থনৈতিক কৌশলকে প্রশ্নবিদ্ধ করছে। ভারত বুঝতে পেরেছে আমেরিকার উপর নির্ভর করা বিপজ্জনক। ওয়াশিংটন যখন খুশি মিত্র দেশের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়, তখন স্পষ্ট হয় তারা আসলে বিশ্বকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। চীন এই সুযোগকে কাজে লাগিয়ে দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা করছে। ওয়াংয়ের সফরে সীমান্তে যৌথ টহল, নতুন বিশেষজ্ঞ কমিটি গঠন, এমনকি সার ও খনিজ সরবরাহ বাড়ানোর মতো চুক্তিও হয়েছে এখানে। তবে ভারতও সরলভাবে বেজিংকে বিশ্বাস করছে না। অতীতের অভিজ্ঞতা বলে চীন সীমান্তে একতরফা আগ্রাসন চালিয়েছে, তাই দিল্লি একই সঙ্গে প্রতিরোধ গড়ে তোলার কৌশলও নিচ্ছে। ২০২০ সালের মতো পরিস্থিতি যাতে আর না হয়, সেদিকে ভারতের নজরদারি অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসী নীতি ভারতকে বিকল্প খুঁজতে বাধ্য করছে, আর সেই বিকল্পের নামই হচ্ছে চীন। অবশেষে বলা যায়, ভারত চীনের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করছে মূলত আমেরিকার কারণেই। ট্রাম্প যখন একদিকে ভারতকে অপমান করছেন, অন্যদিকে শুল্কও চাপাচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই দিল্লি বিকল্প দরজা খুঁজবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দ্বিমুখী নীতির বিরুদ্ধে দাঁড়ানোর সবথেকে কার্যকর উপায় হলো আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করা। আর এই বাস্তবতা প্রমাণ করছে বিশ্ব এখন আর আমেরিকাকে বিশ্বাসযোগ্য সঙ্গী মনে করছে না। চীন বেজিংয়ে আয়োজন করতে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০ বছরের পূর্তি উপলক্ষে এক ঐতিহাসিক সামরিক কুচকাওয়াজ। এই কুচকাওয়াজকে ঘিরে দৃষ্টি এখন পুরো বিশ্বে, কারণ এখানে প্রথমবারের মতো প্রকাশ্যে যোগ দিতে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পুতিন এবং শি জিনপিং এর পাশে তাকে দেখা যাবে তা নিঃসন্দেহে এক বিরল কূটনৈতিক মুহূর্ত। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বের ২৬ জন রাষ্ট্র এবং সরকার প্রধান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যোগ দিবেন বলে আশা করা হচ্ছে। চীন তার সর্বাধুনিক অস্ত্র প্রদর্শন করবে, যেখানে থাকবে যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং নতুন ড্রোন বিধ্বংসী ব্যবস্থা। প্রেসিডেন্ট শি জিনপিং নিজে কুচকাওয়াজের নেতৃত্ব দেবেন। আর পশ্চিমা বিশ্লেষকরা এই আয়োজনকে চীনের শক্তি প্রদর্শনের বড় ইঙ্গিত হিসেবে দেখছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বন্ধুত্বের প্রশংসা করছে। ২০১৫ সালে শুধু প্রতিনিধি পাঠিয়েছিল পিয়ংইয়ং, কিন্তু এবার সরাসরি যোগ দিচ্ছেন কিম জং উন। এটি প্রমাণ করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসী ভূ রাজনীতির বিপরীতে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়তে চাইছে। এশিয়ার শক্তির ভারসাম্য এখন স্পষ্টভাবে পশ্চিমাদের বিপক্ষে সরে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে সমঝোতার কথা বলেছেন, আবার কিমের সঙ্গে বৈঠকের ইচ্ছাও প্রকাশ করেছেন।
কিন্তু বাস্তবতা হলো ওয়াশিংটনের কর্মকর্তা কেবল নিজেদের কূটনৈতিক অবস্থান শক্ত করার জন্য। এদিকে শি জিনপিং প্রমাণ করেছেন ভূরাজনীতির চাবিকাঠি এখন চীনের হাতে, আর কিম ও পুতিনের উপর তার প্রভাবও যথেষ্ট। প্রশ্ন রয়ে গেছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং যোগ দেবেন কিনা। তিনি গেলে 2019-এর পর দুই কোরিয়ার নেতাদের এটাই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হবে। তবে ঝুঁকিও কম নয়, কিম যদি তাকে প্রকাশ্যে উপেক্ষা করেন তা লির জন্য বড় কূটনৈতিক ব্যর্থতা হবে। তাই দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যেখানে বিভাজন তৈরি করতে চাইছে, সেখানে চীন নতুন কূটনীতিক সমীকরণ গড়ে তুলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমানকে বলা হয় অত্যাধুনিক প্রযুক্তির বিস্ময়, অথচ $20 কোটি এই জেট মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়েছে। আলাস্কার আয়েলসন বিমান ঘাঁটির রানওয়েতে বিধ্বংস হওয়ার আগে পাইলট প্রায় 50 মিনিট ধরে প্রকৌশলীদের সঙ্গে ফোনে সমাধান খুঁজছিলেন। শেষমেশ ব্যর্থ হয়ে জীবন বাঁচাতে তাকে বাধ্য হয়ে বিমান থেকে ইজেক্ট করতে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে গত 28 জানুয়ারি বিমানটি আকাশ থেকে ঘূর্ণি খেয়ে নিচে পড়ছে। তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে বিমানের নোজ এবং ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক লাইনে বরফ জমে গিয়ার কাজ করেনি, ফলে পাইলট একাধিকবার অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হন, আর সেন্সর ভ্রান্ত সংকেত দিতে শুরু করে। যুদ্ধবিমানটি পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। আরও বিস্ময়কর বিষয় হলো, দুর্ঘটনার 9 দিন পর একই ঘাঁটির আরেকটি F-35-এ একই সমস্যা ধরা পড়ে, যদিও সেটি কৌশলে অবতরণ করানো সম্ভব হয়েছিল। তদন্তে প্রকাশ পেয়েছে বিমানের হাইড্রোলিক সিস্টেমে 1/3 তরল আসলে পানি ছিল, অর্থাৎ নিরাপত্তার জায়গায় চরম অব্যবস্থাপনা। অথচ এই বিমানগুলো দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বকে ভয় দেখায়। খরচ বাঁচানোর নামে মান কমিয়ে তৈরি করা হয়েছে F-35, অথচ এগুলোর দাম আকাশছোঁয়া। 2021 সালে এক একটির দাম ছিল $13,98,00,000। 2024 সালে দাম কমে দাঁড়িয়েছে $8,10,00,000। তবুও এগুলোতে ভরসা করা যাচ্ছে না। খোদ ইলন মাস্ক পর্যন্ত সমালোচনা করে বলেছেন, নকশা শুরু থেকেই F-35 প্রকল্প ভঙ্গুর, ব্যয়বহুল আর অকার্যকর। মাস্কের মতে ড্রোনের যুগে পাইলট সহ যুদ্ধবিমান আসলে অচল। এগুলো শুধু পাইলটদের মৃত্যুর ঝুঁকি বাড়ায়। কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি আসলে ব্যবসা আর ভয় প্রদর্শনের খেলা। তারা জানে ইসরায়েলের মতো মিত্র রাষ্ট্রকে অস্ত্র বেচে এবং বিশ্বকে প্রযুক্তির নামে ভয় দেখিয়েই টিকে থাকতে হবে। আর এজন্যই F-35 প্রকল্পে খরচ হতে যাচ্ছে $2,00,00,000 বেশি। সত্য হলো, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক প্রযুক্তি আসলে যতটা শক্তিশালী বলে প্রচারণা করা হয়, বাস্তবে তা ততটা ভঙ্গুর। F-35 দুর্ঘটনা প্রমাণ করেছে তাদের প্রচারণা ফাঁপা, আর অস্ত্র ব্যবসায়ী আসল উদ্দেশ্য। বিশ্বকে যুদ্ধের ভয় দেখিয়ে তারা কেবল অর্থ কামাচ্ছে, মানুষের জীবন নয়। তাদের কাছে গুরুত্বপূর্ণ শুধু মুনাফা। দর্শক, আজকের আন্তর্জাতিক পরিক্রমা শেষ করছি এখানেই। ধন্যবাদ।